প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, গতকাল 14 নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় শিশুর যখন ডায়াবেটিস। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফৌজিয়া মহসিন, শিশু ও শিশু হরমোন বিভাগের প্রধান, বারডেম জেনারেল হসপিটাল; ইসরাত জাহান, পুষ্টিবিদ, স্পেশালাইজড গ্যাস্ট্রো লিভার কেয়ার, ধানমন্ডি। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে বাচ্চাদের যখন ডায়াবেটিস। এটা কিন্তু আসলে যাদের ঘরে বাচ্চাদের ডায়াবেটিস আছে তারা ছাড়া খুব কম লোকই এখন পর্যন্ত জানেন যে বাচ্চাদেরও ডায়াবেটিস হতে পারে। সবাই মনে করে একটা বয়স হবে তখন ডায়াবেটিস হবে, যেটা হচ্ছে গিয়ে নর্মাল ডায়াবেটিসে, কিন্তু একটা এই যে গিয়ে ছোটো বাচ্চাদের ডায়াবেটিস হয় সেই বিষয়ে আমরা কথা বলবো। এছাড়া আমরা অন্যান্য বিষয়ে কথা বলবো। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা যেটা প্রথমে আমি বললাম যে বড়দের ডায়াবেটিস হয় কিন্তু এখন বাচ্চাদেরও ডায়াবেটিস আছে, তো এই ডায়াবেটিসটা আসলে কয় প্রকারে একটু বলবেন? আসলে এটা এখন না, সবসময়ই যে বাচ্চাদেরও যে কোনো বয়সেই কিন্তু ডায়াবেটিসটা হতে পারে, ইভেন জন্মের পরেও। তো এটা আমরা মেইনলি যেটা বলি যে বাচ্চাদের যেটা হয় টাইপ 1 ডায়াবেটিস আর বড়দের টাইপ 2 ডায়াবেটিস, এটা একটা ধারণা আগে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদেরও টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। আর তাছাড়া আরও আছে যেটা মানে প্রেগনেন্সির সময় মহিলাদের হয়, জেস্টেশনাল ডায়াবেটিস। তারপর আদার অনেক ধরনের ডায়াবেটিস আছে। তার মধ্যে যেরকম বাচ্চাদের একটা হয় যে মানে যে নিউন্যাটাল ডায়াবেটিস হতে পারে, যে প্রথম 6 মাসের মধ্যে বা মাঝে মাঝে প্রথম 1 বছরের মধ্যেও যে ডায়াবেটিসটা হয়, ওটা অনেক সময় টাইপ 1 ডায়াবেটিস না, সেটা নিউন্যাটাল ডায়াবেটিস হতে পারে। তাছাড়াও আরও কিছু স্পেশাল টাইপের ডায়াবেটিস আছে, যেরকম সেকেন্ডারি কোনো একটা অসুখ থেকে ডায়াবেটিস হলো, বা কোনো একটা ড্রাগ থেকে ডায়াবেটিস হলো, বা কিছু দেখা যায় যে কিছু সিনড্রোম, যে কিছু জেনেটিক মিউটেশনের জন্য হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের ডায়াবেটিস হতে পারে। তবে বাচ্চাদের মেইনলি যেটা হয় টাইপ 1 ডায়াবেটিস, তাছাড়া টাইপ 2 ডায়াবেটিসও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমরা হয়তো পরে ডিসকাস করব। তাছাড়া আরো বিভিন্ন টাইপের আছে, যেটা হচ্ছে অনেক মাদের ডায়াবেটিস থাকে, যেটা আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। সেক্ষেত্রে ওই ডায়াবেটিসটা কি বাচ্চাদের ক্ষেত্রে আসতে পারে কিনা? না, সেটা না, যে বাচ্চা যখন মা প্রেগনেন্ট থাকে সেই বাচ্চার যে জন্মের পরে ওই ডায়াবেটিস মার বাচ্চার হবে তা কিন্তু না। কিন্তু এই বাচ্চা যখন বড় হবে তার হয়তো যে টাইপ 2 ডায়াবেটিসের একটা রিস্ক থেকে যায়। আচ্ছা, মানে এবার কিন্তু যে আপনি যেটা বলেন নিউনেটাল ডায়াবেটিস, এর মানে এই না যে মার ডায়াবেটিস থাকতে হবে, এটা পুরোই আলাদা। আপনার কাছে আসি যে এই যে ডায়াবেটিস সম্পর্কে আমরা হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি একটু। ডায়াবেটিক পেশেন্টদেরকে সাধারণত দেখা যায় যে কার্বোহাইড্রেটটাকে আমরা একটু কম খেতে বলি, একটা ব্যালেন্স ডায়েট দিতে বলি, কিন্তু এই মুহূর্তে সবাই দেখা যায় যে একটা স্পেশাল ডায়েট অনেকেই মেনটেন করে, যে কার্বলেস, কোনো কার্বোহাইড্রেট নিচ্ছে না। সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের তো কিছু তো কার্ব লাগেই। তো এই বিষয়ে একটু বলবেন যে একদম কার্বোহাইড্রেট ছাড়া যে ডায়েটটা মেনটেন করা হয় এটা কি ঠিক কিনা? ডায়েটের ক্ষেত্রে আসলে এটা বলি, যদি লো কার্ব ডায়েট কারো নিতে হয়, এটা কিন্তু আসলে মডিফাইং একটা ডায়েট। আচ্ছা, স্পেশালি হচ্ছে কারো ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, এটা একটা সাডেন পিরিয়ডের জন্য, বাট লং পিরিয়ডে নিজেদের মতো করে এটা করা যাবে না, কারণ সাইন্টিফিক্যালি এটা কিন্তু আমাদের বডিতে একটা বিশাল ইফেক্ট পড়ে। কারণ আমরা জানি যে আমাদের টোটাল ক্যালোরির কিন্তু 60 থেকে 70% কার্বোহাইড্রেট থেকে নিতে হয়। এর মানে বিশাল একটা কাজ শরীরের এই ধরনের খাবার থেকে আমাদের সাপোর্ট দিতে হয়। সো যখন এটা আমরা লো কার্ব মানে 5%-এর নিচে আমি নিয়ে নিচ্ছি, সো 60%-এর একটা চাহিদা, সেটা যখন আপনি 5%-এর নিচে নিয়ে আসবেন, তখন অবশ্যই বুঝতে হবে যে এটার একটা যে ল্যাকিংসটা বডিতে, যে কাজটা আমাদের করছে সেই সাপোর্টটা কিন্তু আমি অন্য কারো কাছ থেকে চাচ্ছি, মানে প্রোটিন এবং ফ্যাট দিয়ে। সো সেটা কিন্তু আমার পূরণ করা সম্ভব না। আর হচ্ছে সেখানে আমাকে তাহলে প্রোটিনটা অনেক বেশি ইনটেক করতে হবে, ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। তখন দেখা যাবে কি, ওই প্রোটিন আর ফ্যাটটা যখন কার্বোহাইড্রেট থাকে না, তখন কিন্তু ও আসলে আমাকে এনার্জি দিচ্ছে, ও কিন্তু আমার প্রোটিনের যে কাজ ও কিন্তু করবে না। যখন ওরা কম্বাইনলি আমাদের শরীরে আসে, তখন কিন্তু কার্বোহাইড্রেটের রোল করে, প্রোটিনের রোল করে, ফ্যাটের রোল করে।
সো এই লো কার্বটা আসলে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি কেউ করতে চান, বিশেষ করে যে ওয়েট অনেক বেশি বা কোনো একটা তার সার্জারি হবে, সাডেনলি তার ওয়েটটা কমাতে হবে, অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং ওনার ওজন কতটুকু আছেন, লাইফস্টাইল সেডেন্টারি কিনা সবকিছু মিলিয়ে কতটুকু আসলে কোন খাবার থেকে, কার্বোহাইড্রেটের মধ্যেও ভাগ আছে, ওটা আসলে ডিসাইড করতে হবে যে উনি নিতে পারবেন কি পারবেন না। জি জি ম্যাডাম, আপনার কাছে আসি যে আপনি বললেন যে বাচ্চাদের সাধারণত টাইপ 1 ডায়াবেটিস হয়, অনেক সময় ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে টাইপ 2 এবং বাচ্চাদের টাইপ 2 হতে পারে। এই যে টাইপ 1 টাইপ 2 এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। টাইপ 1 ডায়াবেটিসটা আমরা জানি যে ইনসুলিন যেই হরমোনটা সেটার অভাবেই ডায়াবেটিসটা হয়। তো টাইপ 1 ডায়াবেটিসে দেখা যায় যে কোনো কারণে তার যে আমরা বলি যে প্যানক্রিয়াসের বিটা সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, সেই ইনসুলিনটা তার একেবারেই তৈরি হচ্ছে না, মানে তার শরীরে ইনসুলিন ডেফিসিয়েন্সি, অনেক সময় প্রায় অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি। সেই জন্য ইনসুলিন ছাড়া, যেহেতু তার শরীরে ইনসুলিনটা নাই, বাইরে থেকে তাকে অবশ্যই ইনসুলিন দিতে হবে, তাছাড়া মানে বাচ্চাকে বাঁচবে না আর কি। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে তার শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা হয়তো কাজ করছে না ঠিক মতো বা রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি, সেখানে কিন্তু আমরা বলি যে ইনসুলিন তার কোনো একটা সময় লাগতে পারে, কিন্তু একেবারে যে ইনসুলিন দিতেই হবে ম্যান্ডেটরি তা না, সেখানে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট এবং এই ধরনের তার সেটা দ্বারাও অনেক সময় ডায়াবেটিসটা কন্ট্রোল হয়, কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিন লাগতে পারে। সেক্ষেত্রে মানে যেটা টাইপ 1 ডায়াবেটিসে মানে বডিতে কোনো ইনসুলিনই হচ্ছে না, আর টাইপ 2 তে মনে হয় যে এরকম যে কোনো একটা কারণে ইনসুলিনটা প্রোডাকশন হচ্ছে না, কিন্তু চাইলে যদি কেউ লাইফস্টাইল মডিফিকেশন করে সেক্ষেত্রে ইনসুলিনটা প্রোডাকশন শুরু হতে পারে। একটা হচ্ছে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে রিলেটিভলি। সেটা আমাকে একটু বলবেন যে এই যে আমরা ইনসুলিনের কথা বলি, ইনসুলিনের কাজটা কি আসলে বডিতে? ইনসুলিন মেইনলি যেটা করে যে আমাদের শরীরে সব ধরনের খাবার যখন ভেঙে একদম ছোট ছোট অণুতে পরিণত হয়, সেটা আসলে আমাদের মেটাবলিজম হতে বা এটিপি আমাদের যে শক্তি, যেটা আমাদের কার্যকরী উপাদান, সেটা তৈরি হতে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আমাদের কাজ করে। ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ইনসুলিন আমাদের গ্লুকোজ টাইপের যে খাবারগুলো আছে সেই খাবারটাকে শর্করা, ওই খাবারটা মেটাবলিজম বা কাজে লাগাতে সাহায্য করে। এখন এই যে কাজে লাগানোর মানে আমরা যখন একটা কার্বোহাইড্রেট যখন খাবার খাই তখন ওটা ভেঙে হচ্ছে গ্লুকোজ হচ্ছে। এখন সেই গ্লুকোজটা আসলে কিভাবে কাজ করবে? ও একা তো কাজ করতে পারে না, ও একটা রিসেপ্টর দরকার হয়, হ্যাঁ, যে তাকে রিসিভ করবে, বলবে যে টার্গেট অর্গানে নিয়ে যাবে, ওটা মেটাবলিজম হবে, বিভিন্ন ধরনের সিনথেসিস হবে, তারপর সেটা হচ্ছে ফরমেশন হয়ে আমাদের বডিতে আমরা এনার্জি পাচ্ছি। সো এই মেজর যে সাপোর্টটা, এই সাপোর্টটাই হচ্ছে ইনসুলিন দিচ্ছে। ওকে, তাহলে আমাকে এবার একটা বলবেন যে কার্বোহাইড্রেট, আমরা যে বলি কার্বোহাইড্রেট খাবার খাওয়া, শর্করা, এইগুলো কোন খাবারে আছে? কারণ অনেকে মনে করে যে আমি ভাত খাবো না, রুটি খাচ্ছি এবং অনেকগুলো রুটি খেয়ে ফেলছি, তো যে তার মানে কি কার্বোহাইড্রেট ভাতে বেশি রুটিতে কম, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি একটু বলবেন? মজার ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমাদের সাধারণ জনগণের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে। আসলে 100 গ্রাম চালের ভাত এবং 100 গ্রাম আটার রুটি থেকে কিন্তু সেম কিলো ক্যালোরি আসে, কিন্তু এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে কেন রুটি খেতে বলি? ম্যাক্সিমাম হচ্ছে যে কার্বোহাইড্রেটের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। আমরা সিম্পল কার্বোহাইড্রেট বলি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলি। সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে সাদা রঙের যে আমরা চাল পাচ্ছি, আটা পাচ্ছি, সেগুলো যেগুলো খেলে খুব তাড়াতাড়ি আমাদের বডিতে এটা ভেঙে তার গ্লুকোজটা আমাদের দিয়ে দিচ্ছে, এনার্জি দিয়ে দিচ্ছে। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে এটাও একটা ধরনের কার্বোহাইড্রেট, বাট এটা ভাঙতে অনেক সময় নেয়। হ্যাঁ, তো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দুইটা টার্গেট থাকে, এক হচ্ছে তার ক্যালোরিটা হচ্ছে ব্যালেন্স করা, সেকেন্ড হচ্ছে সুগারটা স্ট্রাইক না করে, স্পাইক না হয়, সো ওইটাকে কন্ট্রোল করা। এবং তার ক্যালোরিটা কিভাবে করতে পারবো, যে খাবারটা যত দেরিতে আমার হচ্ছে হজম হবে তত দেরিতে কিন্তু অন্য খাবারের চাহিদাটা হবে, সো টোটাল ক্যালোরিটা আমরা ব্যালেন্স করতে পারি। সো সেক্ষেত্রে সিম্পল কার্বোহাইড্রেট যেটা বলছি, এই যে ভাতের কথা বললেন আপনি, এটা বাদ দিয়ে আমরা তখন তাকে রুটি খেতে, বিশেষ করে লাল আটার রুটি বা পাস্তা, এই টাইপের ওটস, এই ধরনের খাবার খেতে বলি যেগুলো কমপ্লেক্স। সেগুলো খেলে হয়তো নর্মাল ভাত খেলে আপনার
2 ঘন্টা লাগতো হজম হতে, ওটা 4 ঘন্টা লাগবে। ওকে, সো এটা হচ্ছে ডিফারেন্স। আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপু, আমি শুনতে বলছি পঞ্চগড় জেলা থেকে। জি, আমার মেন কথা বলতে চাচ্ছি, আমার মেয়ের সুগারের প্রবলেম আছে। জি, প্রশ্নটি শুনতে যাচ্ছি। মেয়ের নাম হচ্ছে সামিরা ইসলাম অনুভা। জি, আর উপর ওজনটার কথা বলছি, 48 কেজি ওজনটা, ওর উচ্চতাটা হচ্ছে 5 ফুট। বয়স কত? আপু, ওর হচ্ছে বয়স হচ্ছে 12 বছর, 1 মাস কম 12 বছর। আচ্ছা, সমস্যাটা বলবেন। ওর সমস্যাটা এখন আপু, ওর পায়ে রক টেনে ধরে। রাত্রে ঘুমন্ত অবস্থায় ও চিল্লায় উঠে যে ওর রক ঘুমছে। ওকে, আর সাথে হাতের ব্যথাটা আছে। ওর কি ডায়াবেটিস আছে? ওটা একটু ঝালাই। জি আপু, জি। আচ্ছা। 1 বছর হলো ওর ডায়াবেটিসটা। ম্যাডাম, প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে? ওর কি ডায়াবেটিস কন্ট্রোলে আছে? ও কি ইনসুলিন নেয়? ম্যাডাম, ওর ডায়াবেটিস একটু কন্ট্রোলে ছিল মাঝখানে। এখন আমি কালকে সকালে মাপছি, খালি পেটে ছিল 18 পয়েন্ট, আর খাওয়ার 2 ঘন্টা পরে ছিল 16.38। যখন দুপুর বেলায় আরো টেস্ট করি তখন 11.5 ছিল, আর হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে 16 ছিল। এটাতে তো বোঝা যাচ্ছে যে ওর ডায়াবেটিসটা আসলে ভালো কন্ট্রোল হচ্ছে না। তো এই ক্ষেত্রে হয়তো আপনাকে একটু আবার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ও কি ইনসুলিন কোনটা নিচ্ছে? জি ম্যাডাম, ও ইনসুলিন নিচ্ছে হিউমেলিন এন এন্ড হিউমেলিন আর। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো ওর ওই সারাদিনের ব্লাড সুগারের প্রোফাইলটা দেখে ওর ডোজটা বাড়াতে হবে। তাছাড়া দেখতে হবে যে ও কী ধরনের খাবার খাচ্ছে, রেগুলার সে খেলাধুলা বা ব্যায়াম করছে কি না, এগুলো একটু দেখতে হবে। এই একটা গেল। যদি কন্ট্রোল খারাপ থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যে নার্ভের সমস্যার জন্য যে একটু হাতে পায়ে জ্বালা করা, ব্যথা, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আমরা ওর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এগুলোও একটু দেখা দরকার, যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সিতে অনেক সময় যে একটু স্পাজমের এই ধরনের হতে পারে। কিন্তু যেটা আমি শুনলাম আপনার থেকে, ওর যে ডায়াবেটিসের কন্ট্রোলটা মানে ভালো না, সেই জন্য ওর ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করতে হবে এবং দেখতে হবে সাথে আর কোনো কারণ আছে কিনা যার কারণে ওর ব্লাড সুগার এত হাই থাকছে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এক্ষেত্রে আমার মনে হয় যেটা ম্যাডাম বললেন যে আসলে ইনসুলিনটা কন্ট্রোল করলেই ওর অনেক সমস্যার প্রবলেমের সমাধান হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে যে এই যে দুইটা ইনসুলিন নিচ্ছে বা যে 12 বছরের বাচ্চা, তো সেক্ষেত্রে কি এদের মুখে খাওয়া ট্যাবলেট লাগে কি না স্যার? না, যদি টাইপ 1 ডায়াবেটিস হয় তাদের যেহেতু অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, তাদেরকে কিন্তু লাইফ লং ইনসুলিনই নিতে হবে। টাইপ 2 ডায়াবেটিস অনেক সময় ডায়েট, এক্সারসাইজ অথবা ড্রাগ দিয়ে হয়ে যায়। তাছাড়া যে কিছু স্পেশাল টাইপ ডায়াবেটিস আছে, যেরকম নিউন্যাটাল ডায়াবেটিস, যেটা প্রথম 6 মাসে হয়, তাদের কিছু কিছু স্পেসিফিক বিভিন্ন জেনেটিক কারণে হয়। কিছু কিছু জেনেটিক কারণে তাদেরকে মুখে ওষুধ দিলে হয় ইনসুলিনের পরিবর্তে, সেটা জেনেটিক স্টাডি করে দেখতে হয়। কিন্তু আমরা যে বেশিরভাগই পাই আমাদের বাচ্চাদের টাইপ 1 ডায়াবেটিস, তাদেরকে সারা জীবনই ইনসুলিন নিতে হবে। সারা জীবনে ইনসুলিন নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা যেটা বড়দের ক্ষেত্রে দেখি, সাধারণত যেটা আমি বারে বড়দের কথা বলছি, কারণ বড়দের ক্ষেত্রে ডায়াবেটিসটা খুবই কমন, বাচ্চাদেরও কমন, যেটা আপনারা পান, আমরা রেগুলার লাইফে অত দেখতে পারি না। সেক্ষেত্রে তাদের একটা টেস্ট করা হয় 3 মাসের গড় HbA1c। এই বাচ্চাদের কি এরকম কি করা হয় কিনা? হ্যাঁ, করা হয়। একটা HbA1c 3 মাসের গড়, সেটা দেখাও ইম্পর্টেন্ট, কিন্তু রেগুলার ব্লাড সুগারটা দেখা, যে দিনে অ্যাটলিস্ট 2 বার বা আরো বেশি দেখতে পারলে ভালো, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। মানে দিনে সবসময় বলা হয় দিনে 6 বার, খাওয়ার আগে, খাওয়ার 2 ঘন্টা পরে। এতবার হয়তো সম্ভব না হলেও যতটুকু পারা যায় 3-4 বার বা অ্যাটলিস্ট 2 বার তো অবশ্যই দেখা উচিত, এবং আরো বেশি দেখতে পারলে ভালো। কারণ আমরা জানি এটা হচ্ছে HbA1c একটা গড় দিবে, কিন্তু ব্লাড সুগারটাকে একটা
রেঞ্জের মধ্যে সবসময় খুব একটা ফ্লাকচুয়েশন যাতে না হয় সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি জি সেটা কিন্তু আমরা HbA1c দেখে বুঝতে পারবো না। এই জন্য রেগুলার ওই যে আমরা যেটা বলি যে হোম মনিটরিং, বাসায় বাবা মা চেক করবে বাচ্চার। এই যে যেটা যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আপনারা একটা ডায়েট চার্ট দিয়ে থাকেন, যে ম্যাডাম বারবার বলছে যে লাইফস্টাইল মডিফিকেশন থাকবে সাথে হচ্ছে ড্রাগস, কিন্তু এই যে ছোট বাচ্চাদের তাদের তো হচ্ছে গিয়ে ইনসুলিন অ্যাবসলিউটলি লাগবে। লাইফস্টাইল মডিফিকেশন কি দেওয়া হয় কিনা বা ডায়েট চার্ট দেওয়া হয় কিনা, বা দিলে কি ধরনের ডায়েট চার্ট দেওয়া হয়? অবশ্যই ওদের ডায়েট চার্ট দিতে হয়, কারণ আমি লাস্ট কেস যেটা লাইভে আসলো আপনি দেখেন ওনার ফাস্টিং এ যতটা আছে খাওয়ার পরে কিন্তু কমছে, জি। তারপর আবার যখন লাঞ্চ করলো তখন কিন্তু আরো কমলো। এর মানে কি ওই যে মাঝখানের পিরিয়ডটা সেই বাচ্চা খেলাধুলা করেছে, ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, সো লাঞ্চ করার পরে তার কিন্তু হচ্ছে কি সকালের মতো অত বেশি ছিল না। সো এই রিডিং থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে একটা বাচ্চার আসলে ফিজিক্যাল অ্যাক্টিভ হওয়া দরকার, খাবারটা দেওয়া দরকার, না কোন জায়গাটা আমার আসলে কারেকশন করতে হবে। সো তখন আমরা হচ্ছে গিয়ে হিস্ট্রি যখন নেই তখন আমরা দেখি যে আসলে একটা বাচ্চার আমি কোন জায়গাটাতে সবচেয়ে বেশি কাউন্সিলিং দরকার। কারণ এইসব বাচ্চারা কিন্তু আসলে ও একটা অসুখ নিয়ে ঘুরছে, এটা ওর একটা ট্রমা, এবং অ্যাডোলেসেন্স এজ মানে গ্রোয়িং এজে যখন হয় তখন এই সময় বাচ্চাদের কিন্তু সাইকোলজিক্যাল অনেক চেঞ্জ আসে। সো ওরা কিন্তু এত ইজিলি নিতে পারে না যে তার লাইফ লং একটা ডিজিজ বডিতে সে নিচ্ছে। সো এটা পজিটিভ কাউন্সিলিং খুব বেশি দরকার। প্লাস হচ্ছে গিয়ে ডায়েটটা আসলে তার ওজন কতটুকু আছে, তার লাইফস্টাইল কতটুকু, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটুকু আছে, আউটডোরে খেলছে না ইনডোর গেমসে আছে সেগুলো সব কিছু মাথায় রেখে ডায়েটটা করতে হয়। আর লাইফস্টাইল মডিফিকেশন বলতে হচ্ছে শুধু খাবার না, ওই যে ম্যাডাম যেমন বলেন যে মেডিসিন আসলে খুব বড় একটা জায়গা দখল করে আছে, এটা তো লাগবেই। পাশাপাশি হচ্ছে সে ঘুমাচ্ছে কিনা, পর্যাপ্ত তার রেস্ট হচ্ছে কিনা, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে গিয়ে আমরা তাদেরকে বলি যে সব ব্যালেন্স করে মানে পরিমাণ মতো তার যখন যেটা করার টাইমটা ঠিক আছে কিনা। বিশেষ করে অনেকে দেখা যায় সবই করছে কিন্তু সকালে নাস্তাটা 8টায় করার কথা সেটা 10টা 11টার সময় করছে, ওটা করলেও কিন্তু আমাদের লাইফস্টাইলটা ঠিক হলো না। তো এইগুলো আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। যে আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি শিশুর যখন ডায়াবেটিস এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ফৌজিয়া মহসিন এবং পুষ্টিবিদ ইসরাত জাহান। ম্যাডাম, বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো বিষয় জানলাম, একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসটা সাধারণত কাদের হয়? একটা তো বললাম যে বড়দের তো সাধারণত আমরা ধরে নিই যে টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু এখন আমরা দেখছি যে আগে আমরা টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের যেটা পেতাম তার থেকে এর সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস দেখা যায় সাধারণত অ্যাডোলেসেন্ট বা 10 বছরের পরে 10-11 বার এই বয়সে যেসব বাচ্চারা ওজন বেশি, যেটা আমরা বলি ওভারওয়েট বা ওবেস, তাদের মধ্যে এটা বেশি। এবং এখন আমরা দেখছি যে প্রায় আমাদের মানে বাচ্চাদের মধ্যে 30%-এর মতো টাইপ 2 ডায়াবেটিস আমরা পাচ্ছি, আগে যেটা লেস দেন 10% ছিল। এবং আরও আগে আমরা ভাবতাম যে এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হয়, মানে 12-13, কিন্তু এখন আমরা ইভেন 10 বছরের নিচেও পাচ্ছি, যেটা খুব অ্যালার্মিং। এটা কি কোনো জেনেটিক মিউটেশনের কোনো কারণে, নাকি এটা কেন হচ্ছে এরকম, নাকি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন ডে বাই ডে আমাদের এরকম হওয়ার কারণে, কি কারণে হতে পারে মনে হয়? টাইপ 2 ডায়াবেটিস ঠিক জেনেটিক মিউটেশনের জন্য না, এটা অনেকটা যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর। একটা হচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রিতে টাইপ 2 ডায়াবেটিস থাকে পরিবারে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। এবং যে লাইফস্টাইল এখন আমরা দেখছি যারা ওজন বেশি এবং দেখা যাচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, মানে খেলাধুলা করছে না বাচ্চারা, এবং খাওয়া দাওয়াটাও তাদের হচ্ছে গিয়ে যেটা আমরা বলি সুষম খাবার সেটা খাচ্ছে না, জাঙ্ক ফুড, বাইরের খাবার এগুলা বেশি খাচ্ছে, এইগুলা হচ্ছে গিয়ে একটা রিস্ক ফ্যাক্টর এবং কারণ। এবং অনেক আরেকটা দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলাধুলা তো করছে না কিন্তু মোবাইল, টিভি এগুলাতেই তারা আসক্ত, এবং ঘুমটাও তাদের কিন্তু ঠিক প্রপারলি হচ্ছে না। এগুলা হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর টাইপ 2 ডায়াবেটিস। তো এটা মেইনলি হচ্ছে লাইফস্টাইলের উপরে
নির্ভর করছে, কারণ আমাদের লাইফস্টাইল একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আর স্কুলে বড় বড় খেলার মাঠ এগুলো হয়তো দেখা যায় না, একটা বিল্ডিং এর ভিতরে স্কুল হয়ে যাচ্ছে। আপনার কাছে আসি যে যেটা হচ্ছে আমরা ম্যাডাম বললেন যে ওবেসিটির কারণে দেখা যায় 10-11 বছরের বাচ্চাদেরও টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, তাদের একটা দেখা যায় তারা ওবেস বেবি। তো ওবেসিটির সাথে ডায়াবেটিসের রিলেশনটা কি আসলে একটু বলবেন? এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে দুটো ওবেসিটিও হচ্ছে আমাদের হাই ক্যালোরির সাথে জড়িত, ডায়াবেটিসটাও কিন্তু ইনডাইরেক্টলি হাই ক্যালোরি, এবং হচ্ছে এর পিছনে ক্যালোরিটা আসে আমাদের কার্বোহাইড্রেট জাতীয়, যেহেতু আমরা বাঙালি আমাদের 70% ক্যালোরি আমি বলছি বারবার যে আমাদের এই টাইপের খাবার থেকে আসে। সো ইনডাইরেক্টলি এটা ইনফ্লুয়েন্স করছে। সো আমি বলবো যে একদিক থেকেই হচ্ছে দুটো জায়গায় জড়িত। সো অবশ্যই আমাদের যেটা করতে হবে যে এই যে হাই ক্যালোরি খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোর সাথে ওবেসিটি যেমন আমাদের বেড়ে যাচ্ছে, কারণ আমাদের শরীরে যে চাহিদাটা 70% সেটা কার্বোহাইড্রেট আমি যেটা নিচ্ছি সেটা দিচ্ছে, তার বাইরে যখন আমি আরও বেশি নিচ্ছি, এখন ওই ইয়েটা কি হবে, কার্বোহাইড্রেটটা কি হবে, ও তো হচ্ছে স্টোর হবে আমার বডিতে, আমার লিভারে যতটুকু স্টোর হওয়ার সে করবে, তার চেয়েও যদি বেশি নেওয়া হয় তখন কি হবে, ফ্যাটি লিভার হবে, তারপর ফ্যাট ডিপোজিট হবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। সো আপনি চাইলে এটাকে নিজে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন, আবার চাইলে হচ্ছে যে ওবেসিটিটা আর কি, হ্যাঁ। তো এখানে আবার ডায়াবেটিসটাও কিন্তু হচ্ছে যখন ওবেসিটি একটা লেভেলের উপরে উঠে যায় এবং তার সাথে অন্যান্য ফ্যামিলি হিস্ট্রি বা হচ্ছে আগে থেকেই সবকিছু থাকে, তো সেই সেডেন্টারি লাইফস্টাইল সবকিছু মিলে তখন ওটা একটা অসুখের দিকে টার্ন নেয়, সেটা ফার্স্ট চয়েস থাকে হচ্ছে ডায়াবেটিস থাকে, এরপরে দেখা যায় অন্যান্য ডিসঅর্ডারগুলো চলে আসে। মানে আপনার কাছে আসে যে এই যে আমরা বলছি বাচ্চাদের ডায়াবেটিস নিয়ে কথা, কিন্তু আসলে কোনো প্যারেন্টস বা ফ্যামিলি কেউই চিন্তা করে না একটা বাচ্চার ডায়াবেটিস হতে পারে, সেই জন্য তারা কখনো ওভাবে বাচ্চাটাকে দেখা যেভাবে অন্যান্য রেগুলার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় বা ফলো আপ করা হয় ডাক্তারের কাছে, যে ওই ফলো আপটা কম করা হয়। যদি কোনো বাচ্চার জ্বর নর্মালি কিছু না হয় কখনোই হয়তো বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় না। তো কি কি লক্ষণ দেখলে একটা বাবা মা চিন্তা করতে পারে তার বাচ্চার ডায়াবেটিস হতে পারে, একটু বলবেন? একটা যে বললাম যে কোনো বয়সেই হতে পারে, কাজেই যদি দেখা যায় যে বাচ্চা আগে সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে ঘন ঘন পানি খাচ্ছে, খুব ঘন ঘন পেশাব করছে, বাচ্চার বেশি খাওয়া দাওয়া করছে ঠিকই বা খাওয়ার চাহিদা বেড়ে গেছে কিন্তু বাচ্চার ওজন কমে যাচ্ছে, তারপরে বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলা হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা আগে টয়লেট ট্রেন ছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সে বিছানায় পেশাব করে দিচ্ছে, এইগুলা বা ঘন ঘন দেখা যাচ্ছে ইনফেকশন, বিভিন্ন জায়গায় ইনফেকশন হচ্ছে কিন্তু সারছে না, এইগুলাও হতে পারে। অনেক সময় কিছু কমন আমরা যেটা বললাম যে ঘন ঘন পানি খাওয়া, ঘন ঘন পেশাব করা, ওজন কমে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এগুলা লক্ষণ। আনকমন কিছু আছে যে পেটে ব্যথা বা মুড চেঞ্জ, এগুলাও অনেক সময় হতে পারে। অনেক সময় এসব লক্ষণ দেখলে দেখা যায় যে নর্মালি কি আপনাদের কাছে এভাবে একটা বাবা মা নর্মাল পেশেন্ট আসে নাকি কমপ্লিকেটেড ওয়েতেই আপনারা বেশিরভাগ পান? কী ধরনের পেশেন্ট শুরুতেই পান আপনি আপনার রেগুলার লাইফ? অনেক সময় যে প্রথমেই তো হয়তো আমাদের হসপিটালে অনেক সময় বাইরের ফিজিশিয়ানরাও ডায়াগনোসিস করে বা বাবা মাও, ইভেন গ্রামেও দেখা যায় যে একটা লক্ষণ অনেক সময় বলে যে তারা যে পেশাবে পিঁপড়া আসছে বা কাঁথার মধ্যে, বাচ্চার কাঁথার মধ্যে পিঁপড়া আসছে, এটাও কিন্তু অনেক সময় এরকমও বলে। তো আমরা যদি এরকম হয় যে বাচ্চা তাড়াতাড়ি ডায়াগনোসিস হলো, মাঝে মাঝে হয় যে আসলো এখনও তার কোনো জটিলতা হয়নি, মানে অ্যাকিউট কোনো কমপ্লিকেশন হয়নি, এভাবে চলে আসলো সে ডায়াগনোসিস হয়ে, সেভাবে আসে। কিন্তু অনেক সময় যেটা হয় যে অ্যাওয়ারনেস নাই যেহেতু আমাদের, যে বাচ্চা যে ডায়াবেটিস সে কিন্তু আসলে অনেক দিন ধরেই, বেশ কিছু অনেক দিন হলে টাইপ 1 ডায়াবেটিস আসলে তো অনেক লম্বা সময় ইনসুলিন ছাড়া থাকতে পারে না, কিন্তু বেশ কিছুদিন তার ডায়াবেটিস সেটা ধরা পড়েনি বা চিকিৎসা হয়নি, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা একটা অ্যাকিউট কমপ্লিকেশন যেটাকে আমরা বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যে বাচ্চা অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা ডিহাইড্রেটেড, বমি, পেটে ব্যথা, এইভাবেও আসতে পারে, যে অ্যাকিউট কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। যে আপনার কাছে আসে যে ম্যাডাম বলেন যে ঘন ঘন গলা শুকিয়ে যা, পানি খাওয়া, ইউরিন পাস করা,
বিছানা হঠাৎ করে ইউরিন পাস করছে, এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পানি কম খাওয়ার কথা বলা হয়। যেহেতু ইউরিন বেশি পাস করছে, স্কুলে বারে বারে টিচাররাও একটু ডিস্টার্ব ফিল করে, তো পানি একটু কম খাবে, এটা কি ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বাচ্চা নিজে থেকেও হচ্ছে অ্যাংজাইটি ফিল করে, ও নিজে থেকেই হচ্ছে পানি খাওয়া কমিয়ে দেয়, কিন্তু আমাদের বড়দের যেমন হচ্ছে পানির চাহিদা আছে, বাচ্চাদের কিন্তু আরো বেশি, কারণ ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি এবং ওদের সোয়েটিং হয় বেশি। তো সেক্ষেত্রে অবশ্যই পানির ইয়েটা ব্যালেন্স করতে হবে, কারণ আমাদের বডি 70% কিন্তু হচ্ছে পানি আর 30% সলিড। সো অবশ্যই বাচ্চাকে ভালো থাকতে হলে এই পানির চাহিদা বা তরলের যদি আমি বলি, এই চাহিদাটা কিন্তু তার ঠিক রাখতে হবে, পানি কমানো যাবে না। তবে সরাসরি পানি না খেয়ে, যেমন হচ্ছে গিয়ে আমরা পানির চাহিদা হলে আমরা কি খাই, সফট ড্রিঙ্কস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠিক আছে, এই ধরনের কার্বোনেটেড যে ওয়াটারগুলো আছে এইগুলো না নিয়ে, বা ডিরেক্ট যে আমাদের জুসগুলো আছে, ঠিক আছে, সেটা না খেয়ে আমরা ওয়াটারি যে ফলগুলো আছে সেগুলো আমরা খাবো। ওগুলো বাচ্চাকে দিলে যেটা হবে যে ফাইবার এবং হচ্ছে মাইক্রো মিনারেলস যেমন বডিতে যাবে, পাশাপাশি হচ্ছে গিয়ে তার পানি বা তরলের যে চাহিদা সেটাও কিন্তু পূরণ হবে। এভাবে আমরা খুব চমৎকার ব্যালেন্স করতে পারি। ম্যাডাম, যেটা আপনি বলেছেন যে নিওনেটাল ডায়াবেটিস হতে পারে, এই ক্ষেত্রে কারণগুলো কি হতে পারে? এই ক্ষেত্রে স্পেশালি যেটা হয়, এটা কিন্তু টাইপ 1 ডায়াবেটিস না, আদার টাইপ অফ ডায়াবেটিসের মধ্যে একটা স্পেশাল ভ্যারাইটি। নিওনেট মানে জন্মের পরে বাচ্চাকে সাধারণত আমরা বলি যে 28 দিন, কিন্তু নিওনেটাল ডায়াবেটিস কিন্তু 28 দিনের মধ্যে হয় না। এটার ডেফিনিশনই হচ্ছে প্রথম 6 মাস। ওকে। কিন্তু মাঝে মাঝে কিন্তু 1 বছরের মধ্যেও হতে পারে, কিন্তু বাই ডেফিনিশন ফার্স্ট 6 মান্থ অফ লাইফ। এটা দেখা যায় স্পেসিফিক কিছু জেনেটিক মিউটেশনের জন্য হয়, রেয়ার টাইপ অফ ডায়াবেটিস, যদিও খুব রেয়ার, কিন্তু যেহেতু আমাদের এখানে ডায়াবেটিস নিয়েই বাচ্চারা আসে, প্রায় 50টার মতো আমাদের নিওনেটাল ডায়াবেটিসের বাচ্চা আছে, তো এটা হচ্ছে স্পেসিফিক কিছু জেনেটিক মিউটেশনের জন্য হয়। এক্ষেত্রে এই বাচ্চাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি ইনসুলিন দিয়েই হচ্ছে নাকি? এটাও ডিপেন্ড করে, এটা মানে কজটা বের করা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিছু কিছু হয় যে পার্মানেন্ট এবং কিছু হয় ট্রানজিয়েন্ট, যে কিছুদিন পরে এরা ভালো হয়ে যায়, এবং ট্রানজিয়েন্ট হলেও আবার এটা কিন্তু আবার কিছুদিন পরে রিকার করতে পারে। এবং আমরা যদি স্পেসিফিক কজটা জানি, কিছু কিছু ওরাল ড্রাগে কাজ করে, তাদের ইনসুলিন লাগে না, তো এইটা সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে এইটা কোন জেনেটিক মিউটেশনের জন্য হলো, যে এটা কি ওরাল ড্রাগে কাজ করবে না ইনসুলিন। এবং আরেকটাও যে পরবর্তী যে কাউন্সিলিং, যে পরবর্তী বাচ্চার হবার সম্ভাবনা কতটুকু, বাবা মার কাউন্সিলিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি বাবা মারও মিউটেশনটা করা যায়, তাহলে বাবা মা এবং বাচ্চার করাটা সবচেয়ে। আমরা আরো কিছু কথা বলবো, এটা বিরতির পর এসে ফিরছি, ছোট্ট একটি বিরতির পর। স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি শিশুর যখন ডায়াবেটিস, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর ফৌজিয়া মহসিন এবং পুষ্টিবিদ ইসরাত জাহান। ম্যাডাম, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ডায়াবেটিস সম্পর্কে আমরা যতটুকু জানি যে ডায়াবেটিসকে কন্ট্রোল রাখা যায় সবসময়, এবং সবসময় যারা বড়দের মানে অ্যাডাল্টদের ডায়াবেটিস হলে বলা হয় যে এইটা এত ডিসিপ্লিনড একটা ডিজিজ, যেটা থাকলে অনেকগুলো ডিজিজ না হওয়ার চান্স থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে একটা বাচ্চা যখন ডায়াবেটিস হয়ে যায়, তার লাইফস্টাইল কীভাবে মডিফাই করা যায়, একটু বলবেন? আচ্ছা, প্রথমেই বলি যে এটা আসলে প্রথমে যখন বাবা মা শুনে যে তার বাচ্চার ডায়াবেটিস এবং এটা নিয়ে থাকতে হবে সবসময় এবং সবসময় ইনসুলিন দিতে হবে, তাদের মধ্যে কিন্তু একটা হতাশা এবং কেন আমার বাচ্চার ডায়াবেটিস হলো। কিন্তু আস্তে আস্তে যখন তারা এডুকেশন, যেখানে ডায়াবেটিসের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্টের, যে বাচ্চাকে কিভাবে চলতে হবে, এবং ওনারা যখন দেখেন যে আরও অনেক বাচ্চারই ডায়াবেটিস আছে এবং তারা সুস্থ আছে বাচ্চারা এবং সুস্থভাবেই বড় হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে হয়তো অ্যাডজাস্টমেন্টটা হয়। তারপরেও তো এটা বাবা মার জন্য একটা চ্যালেঞ্জ। তো এখানে একটা জিনিস যে আমরা বলি যে ডায়াবেটিস নিয়েও কিন্তু একটা বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং একটা সুস্থ অ্যাডাল্ট হিসাবেই সে বাড়বে এবং কোনো কিছুতেই তার কিন্তু কোনো বাধা নেই। আমরা অনেকেই জানি, ওয়াসিম আকরাম এরকম অনেকেই তারা টাইপ 1 ডায়াবেটিস নিয়েছিলেন, আছেন এবং অনেক সফল। এবং আমাদেরও অনেক রুগী আমরা খুব ভাল লাগে যখন দেখি তারা ডাক্তার হয়েছে, লয়ার হয়েছে এবং বড় বড় পজিশনে আছে, তখন খুব ভাল লাগে। কিন্তু কিছু জিনিস মেনে চলতে হবে,
একটা হচ্ছে ডাক্তারের পরামর্শ এবং রেগুলার ফলো আপ, এবং ইনসুলিনটা ঠিক মতো নিতে হবে। তারপর যে কি কি কমপ্লিকেশন হতে পারে, যে রেগুলার বাচ্চা খেলাধুলা করবে, ব্যায়াম করবে, কিন্তু যে বেশি যদি খেলাধুলা করে হালকা কিছু খেয়ে নিতে হবে, এই জিনিসটা বাচ্চা জানতে হবে। যে কি অ্যাকিউট কমপ্লিকেশন হতে পারে, যে বাচ্চার ব্লাড সুগার লো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে সেটা বাবা মাকেও জানতে হবে, এবং স্কুলে এবং যারা কেয়ার গিভার তাদেরকেও কিন্তু জানিয়ে রাখতে হবে যে বাচ্চার ব্লাড সুগার হঠাৎ লো হয়ে গেলে যে বাচ্চা কি সিমটম হতে পারে। অনেক সময় ইভেন বেশি লো হলে অজ্ঞান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যে বাচ্চা খারাপ লাগলেই যে ব্লাড সুগার চেক করে দেখতে হবে যে ব্লাড সুগার লো হয়ে গেছে, তাহলে কিছু একটা চিনি জাতীয় খাবার বা শরবত কিছু একটা খাওয়াতে হবে সাথে সাথে বাচ্চাকে। এটা বাচ্চার প্যারেন্টসদেরকেও জানতে হবে এবং স্কুলে বা কেয়ার গিভারদেরকেও তাদেরকে জানিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়াটা, যে মানে আমরা বলি যে একেবারে চিনি মিষ্টি জাতীয় খাবার ছাড়া আর সবই খেতে পারবে বাচ্চা, বা মিষ্টিও একেবারে যে একদম 100% খাবে না তা না, যেহেতু ছোট বাচ্চা খাবে, কিন্তু যেভাবে ডায়েট করে দেওয়া হবে। আর অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাগুলা অনেক গরিব ফ্যামিলি থেকে আসে, তাদেরকে যে তারা যেভাবে খাওয়া দাওয়া করে সেটাকেই আমাদেরকে মানে একজন ডায়েটিশিয়ানের পরামর্শটা খুবই জরুরি। যে সে ঠিকমতো, অনেক গরিব বাচ্চা আমাদের বেশিরভাগই, তো তাদেরকে তো আমরা বলতে পারি না যে তুমি এইটা না খেয়ে ওটস খাও, বা এই তারা যেটা খায় ভাত শাকসবজি মাছ মাংস যতটুকু খাচ্ছে সেটার মধ্যেই আমাদেরকে একটা প্ল্যান করে দিতে হবে যে খাওয়া দাওয়াটা সে রেগুলার করবে, যে সকালে দুপুরে রাত্রে 3টা মেজর মিল এবং এর মাঝে 2টা নাস্তা। হ্যাঁ, এবং তারা যেটা খায়, যেটা অ্যাভেলেবল সেটাই যেন তারা খায়, এবং কোনো সময় ইনসুলিনটা বাদ দেওয়া যাবে না। যদি বাচ্চা বেশি অসুস্থ হয়ে যায় ইনসুলিনটা বাদ দিবে না, কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এবং যে কিছু লক্ষণ, যে বাচ্চার হাইপোর লক্ষণ কি, বা যদি বেশি ব্লাড সুগার হাই হয়ে যায় তখন কি করতে হবে, বা অসুস্থ হলে কি করতে হবে, এগুলো সব এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং একবার এডুকেশন দিলে হবে না, এটা কিছুদিন পর পর আবার বাবা মা এবং কেয়ার গিভারদেরকে যে এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। এই এডুকেশনটা মেইনলি দেখা যায় প্রথমে প্যারেন্টসদেরই এডুকেশনটা করা হয়। প্যারেন্টস বা অনেক সময় আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, হয়তো দাদি নানি বা তারা, এবং স্কুলেও কিন্তু একটু এটা কোনো আসলে তো ছোঁয়াচে রোগ না বা গোপন করার মতো কিছু না, কাজে স্কুলে অবশ্যই জানাতে হবে। আপনার কাছে আসি যে এই যে বাচ্চাদের ম্যাডাম বললেন যে সবকিছু মেয়েদের দেখে অ্যাক্টিভ এবং সে নর্মাল লাইফ লিড করে, ডাক্তার হয়ে যাচ্ছে, লয়ার হয়ে যাচ্ছে, এটা অনেক বড় একটা বিষয় যে এই ডিজিজটা নিয়ে সে নর্মাল লাইফস্টাইল মেনটেন করছে, ডিজিজ ফ্রি হয়ে হয়তো বা থাকছে, কিন্তু ডায়াবেটিস তার সাথে আছে। তো অ্যাক্টিভ থাকার জন্য কি করা উচিত? বাবা মারা এসে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কমপ্লেন করে, বাচ্চার ক্ষেত্রে এটা করতে পারছি না, ওটা করতে পারছে না, বাচ্চা কথা শুনছে না। তো এই যে বাচ্চাদের অ্যাক্টিভ থাকার জন্য কি করা উচিত? অ্যাক্টিভ থাকতে হলে আসলে খাবার এবং লাইফস্টাইল, হ্যাঁ, খাবার হচ্ছে লাইফস্টাইলের একটা পার্ট। সো এই বিষয়ে একটু সচেতন হতে হবে, এবং যেহেতু ছোটোবেলা থেকেই তার এই ডিজিজটা ধরা পড়ে, সো বাচ্চাদেরকে আপনি যেভাবে রুলস করে দিবেন ও কিন্তু ওভাবেই বড় হবে। সো বাবা মাকেও যে আপা যেভাবে বললেন যে এডুকেশনটা খুব জরুরি, যে আসলে কোন জায়গাটায় তার কিভাবে বাচ্চাকে নার্চার করতে হবে, কোন সময় তাকে কতটুকু খাবার, কোন খাবারটা অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলো করা। বিশেষ করে স্ন্যাক্সের কথা বলবো, কারণ ডায়াবেটিস টাইপ 1 হোক টাইপ 2 হোক যেটাই হোক, এটা হচ্ছে ইনসুলিনের উপর, আর ইনসুলিন কাজই করে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট খাবারের উপর। সো আপনি খাবার ডায়েটটা যদি ঠিক না করেন তাহলে দেখা যাবে যে আপনি ইনসুলিন শুধু বাড়াচ্ছেন বা মেডিকেশন বাড়াচ্ছেন, কিন্তু খাবার আপনি ইমব্যালেন্স করছেন। সো ওই ইমব্যালেন্সের কারণে আপনার হচ্ছে সুগার স্পাইক হচ্ছে, আবার আপনার ইনসুলিন বা মেডিকেশন ওটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, ওটা মিনিমাইজ করছে এটাকে। তো এটা হচ্ছে মেডিকেশনটা অবশ্যই এটা একটা পার্ট, পাশাপাশি ডায়েটটাকে আপনি যদি ফলো না করেন, যদি মনে করেন যে আমার মেডিকেশন নিতে হবে না, এটা একটা কম্বাইন্ড প্রসেস ভালো থাকার জন্য, হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে এই ক্যালোরিটা কিভাবে আমরা ঠিক করব। 3 বেলা তো আমরা নর্মাল খাবার খাচ্ছি, কিন্তু সমস্যা হয় যখন আমরা স্ন্যাক্স বা টিফিন টাইপের খাবারগুলো চুজ করি। তো এই সময় দেখা যায় একটা বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চাই সকালে নাস্তা না খেয়ে কিন্তু স্কুলে যায়, বাট এই টাইপের ডায়াবেটিক পেশেন্টকে কিন্তু কখনোই করা যাবে না। তাকে সকালবেলা একটা
খাবার খেয়ে তারপর যেতে হবে, এবং তখন টিফিনটাকে তাকে এমন একটা ব্যালেন্স খাবার দিতে হবে যেটা কার্বোহাইড্রেট থাকবে, একটা প্রোটিনের অংশ থাকবে, একটা সাথে ভেজিটেবলস থাকতে পারে, একটা আমি বলি যে একটা ফল, সেটা আপেলের 4 ভাগের 1 ভাগ হতে পারে, একটা কলা, ছোট কলা হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা ফ্রুটস, হ্যাঁ, একটা পার্ট থাকুক, এভাবে দিলে বাচ্চা ওভাবে অভ্যস্ত হবে খাবার খেতে। তো যদি এভাবে করা যায় তাহলে চমৎকারভাবে কিন্তু তার এই যে ডায়াবেটিক ছোটবেলা থেকে ডিসিপ্লিনের মধ্যে সে কিন্তু জানবে। এবং আপার সাথে একমত, আমার খুব ভালো লাগছে যে এই যে আমাদের যে আন্ডার প্রিভিলেজ যে বাচ্চারা, ওরা কিন্তু ওদেরকে কিন্তু আমরা বলি যে আপনি আমরা যে নর্মাল চাল খাই সেটা না খেয়ে আমরা যে নর্মাল যে ঢেকি ছাটা চালটা আছে ওটাই খান, কারণ ওটার মধ্যে অনেক ফাইবার থাকে এবং ওটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কাজ করে। ছাতু কিন্তু আমরা খুব কম খাই, কিন্তু ওদের কাছে কিন্তু খুব পছন্দের একটা খাবার এবং এটা কিন্তু হাই ফাইবার একটা খাবার। তো স্ন্যাক্সে কিন্তু আমরা বলি যে দুধ যদি নাও থাকে আপনি ছাতুটাকে গুড় দিয়ে বা দিয়ে খান, চিনির চেয়ে কিন্তু গুড়টা বাচ্চাদের জন্য সেফ ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। সো এভাবে যদি একটু ব্যালেন্স করে দিতে পারি তাহলে ওই নিউট্রিশনটাও যেমন ব্যালেন্স হবে, প্লাস হচ্ছে ডায়াবেটিসটাও। জি, আপনারা দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের দর্শকদের অনেক প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। দর্শক দেখছেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।